মুকুল তখন কাঁচা ছিল, সবুজ ছিল, পরে পেকে কমলা হয়ে গেল, বিজেপি হয়ে গেল। ভাগ মুকুল ভাগ, ভাগ মমতা ভাগ বলেছিল, মনে আছে? বিজেপির নেতা পশ্চিমবঙ্গে এসে গেল যে মুকুলের যে যাওয়ার কথা ছিল জেলে, মুকুল চলে গেল বিজেপিতে। তখন বোঝা গেল যে ভাগ মুকুল ভাগ মানে মুকুল ভেগে যা না, ভাগ। এসএফআই এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন, এসএফআই এর রাজ্যের অন্যান্য নেতৃত্ব যারা আছে, পুরনো মানুষ অনেকে আছেন, এসএফআই এর প্রাক্তন নেতারাও। এসএফআই এর একটা সমাবেশ সম্মেলন হলে যা হয়, আসলে একটা আমাদের রাজনীতির অন্তরে চালু কথা আছে, ওয়ান্স এসএফআই অলওয়েজ এসএফআই। এবং যে মাটি রাজেন কুণ্ডু ভবতোষ সান্যাল থেকে অসীম গাঙ্গুলি হয়ে স্বপন কোলের সাথে পথ হাঁটা মাটি, হাওড়ার ইতিহাস, হাওড়ার লড়াইয়ের ইতিহাস, এই চত্বর, এই বি গার্ডেন শিবপুর নেহাত কম নয়। যারা এসেছেন আমি সকলকে নমস্কার জানাই। যাদের কাছে মাইকের আওয়াজ পৌঁছচ্ছে প্রত্যেককে নমস্কার, অভিবাদন জানাই। দেবাঞ্জন বলেছে, দিদিতি তৌসিক, সৌরভরা বলেছে এর আগে, ওরা অত্যন্ত সুবক্তা প্রত্যেকেই। আমি অত গুছিয়ে বলতে পারি না। আমি দেখেন শেষ বক্তা হওয়ার কতগুলো সুবিধা আছে, বাকিরা যা যা বলে নিয়েছে তারপরে যেটুকু বাকি থাকে বলা। আমি সোজা কথা সোজাভাবে বলি, 6 মাস পরে ভোট, তৃণমূলকে হারাতে হলে সিপিএমকে ভোট দিন, আর অন্য কিছু বলতে। সোজা কথা সোজাভাবে বলার, বেশি খেমটা নাচার ব্যাপার নেই। তৃণমূল কংগ্রেস দলটা টিকে আছে কারণ তৃণমূলের বিরোধী এই রাজ্যে বিজেপি। তৃণমূল কংগ্রেস দলটা বেঁচে আছে কারণ দিল্লিতে বিজেপির সরকারটা চলছে। বিজেপি যতদিন ভোট পাবো ভোট পাবো ভোট পাবো করবে, ততদিন তৃণমূল পশ্চিমবঙ্গে বহাল তবিয়তে সরকার চালাবে। সুতরাং পরিষ্কার কথা, তৃণমূলকে নবান্ন থেকে তাড়াতে হলে বিজেপিকে বাংলা থেকে তাড়াতে হবে। এর আর অন্য কোনো অল্টারনেটিভ, অন্য কোনো ভাবনা চিন্তার জায়গা নেই, ব্যাপার নেই। তৃণমূল নিয়ে বলতে গেলে অনেকদিন আগে শুনেছিলাম সে ফাজলামি গল্প আর কি। বলছে পার্থ চ্যাটার্জি তখন জেলের বাইরে, পার্থ চ্যাটার্জি বিধানসভায় দাঁড়িয়ে একদিন বলছেন যে দেখেন, এক বাবা তার 3 ছেলেকে 100 টাকা 100 টাকা 100 টাকা দিয়ে বললেন যে এমন কিছু কিনে আনো যাতে করে আমার এই ঘরটা পুরোটা ভরে যায়। তো প্রথম ছেলে গেল 100 টাকা দিয়ে বালি কিনে আনলো। পার্থ চ্যাটার্জি বলছেন বালি কিনে আনলো, তো 100 টাকার বালিতে তো আর ঘর ভরে না, একটুখানি বালি। পরের ছেলে গেল, গিয়ে 100 টাকা দিয়ে খড় কিনে আনলো। 100 টাকা দিয়ে খড়, ওই খড়ে তো আর ঘর ভরে না, ঠিক আছে, একটুখানি। বলছে 3 নম্বর ছেলে, সে গিয়ে 5 টাকা খরচ করে দেশলাই আর মোমবাতি নিয়ে এলো, মোমবাতিটা ঘরের মাঝখানে রাখলো, আগুনটা জ্বালালো, দেশলাই দিয়ে গোটা ঘর আলোয় পরিপূর্ণ হয়ে গেল। বলে পার্থ চ্যাটার্জি বলছেন যে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, তিনি ওই 3 নম্বর ছেলের মতো। তিনি মাত্র অল্প সংস্থানে কি সুন্দর আমাদের গোটা রাজ্যটাকে আলোকিত করে রেখেছেন। এই অবধি বলেছে। তৃণমূলের মিটিং, প্রচুর হাততালি টাততালি হয়েছে। হাততালি টাততালি হওয়ার পরে একদম লাস্ট বেঞ্চ থেকে একটা তেদর ছেলে হাত তুলে বলেছে আমার কিছু বলার আছে। বলছে হ্যাঁ কি বলো? বলছে ওই সব তো ঠিক আছে বুঝলাম, বাকি 95 টাকা কোথায় গেল? এই যা হয়ে চলেছে এখানে হাওড়া, একটাই সামনে দক্ষিণ হাওড়ার হাসপাতাল আছে না, কি অবস্থা? এলাকার স্কুলগুলোর কি অবস্থা? আন্দুল রোডের যানজট 2 দিন পর গিনেস বুকে নাম তুলবে। নবান্ন সামনে, রাজ্য সরকারের প্রধান দপ্তর সামনে মুখ্যমন্ত্রী রোজ 14 তলা থেকে ফটো তোলে, আর তার সামনে তার এই ব্যাকইয়ার্ড হাওড়া কবে 12 না 13 সালে বোধহয় শেষ ভোট হয়েছে, পুরো ভোট হয়েছে। তো এগুলো দেখবে কি? এই এত এত চুরি ডাকাতি, এদিকে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, কলকারখানা, 2-3টে কারখানা বন্ধ হয়েছে, যা আছে তার
পুরনো শ্রমিকদের পেনশন, পিএফ, গ্র্যাচুইটি, হেলথ স্কিম সব লাটে উঠে গেছে, সব লট ধরে কন্ট্রাকচুয়াল করে দিচ্ছে। তা মানুষের এই জীবন যন্ত্রণার কথা তৃণমূল, তাদের তো সমাধান করার কথা ছিল। আজ 10 বছর, 12 বছর, 15 বছর হয়ে গেছে, অরূপ রায়দের খালি মাঝে মধ্যে নাম আসে, চুরি ডাকাতি এইসবে তখন ফাঁসলে এদের নাম আসে। গোটা হাওড়া জুড়ে এত অব্যবস্থা, গ্রামীণ হাওড়া আরো খারাপ অবস্থা। ওই পরিযায়ী শ্রমিকদের কথা বলছিল, 100 দিনের কাজ আটকে রেখে, তো মানুষের জীবন যন্ত্রণার সমস্যা। আমি কেন একটু আগে বললাম যে দেখেন, খুব লুকোছাপার ব্যাপার নেই। দিল্লিতে কংগ্রেসের সরকার, এখানে পশ্চিমবঙ্গে বামপন্থীদের সরকার, বামফ্রন্টের 60-62টা এমপি আছে বামপন্থীদের। 100 দিনের কাজের প্রকল্পটা মনমোহন সিং এর থেকে বার্গেন করে আদায় করে নিয়ে আসা হলো, যে দেশের লোকের কাজ চাই, তুমি তো 365 দিন সারা বছর কাজ দিতে পারবে না, তাহলে তো সমাজতন্ত্র হয়ে যাবে। ঠিক আছে, তুমি আপাতত 100 দিনের কাজ অন্তত বন্দোবস্ত করো। গুতো গাতা মেরে মনমোহন সিংদের সাথে কথা বলে ওই 100 দিনের কাজ নিয়ে আসা হলো। তো এটা তো এখন ভাবতে হবে যে দিল্লিতে কংগ্রেস, এখানে সিপিএম, 100 দিনের কাজের প্রকল্পটা এলো, তৈরি হলো, আর কোন জাদুমন্ত্র বল, কি এমন ম্যাজিক আছে, শাকালাকা বুমবুমের কোন পেন্সিল আছে বাপ তোমার হাতে, যে দিল্লিতে বড় ফুল, এখানে ছোট ফুল, 100 দিনের কাজের প্রকল্পটা গাপ হয়ে গেল, পুরো গল্প হয়ে গেল। গরিব মানুষের, মধ্যবিত্ত মানুষের, শুধু গ্রামাঞ্চলে নয়, শহরে প্রতিটি ওয়ার্ডে তৃণমূল আমলে প্রয়োজন আছে, কাজের প্রয়োজন আছে এমন মানুষ, 100 দিনের কাজের প্রকল্প তৃণমূল কর্মীরা, তারা একবার জিজ্ঞাসা করবেন না যে আচ্ছা রেগার কাজটা উঠে গেল, পেলাম না দিনের পর দিন, টাকা আটকে আছে। এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য কয়েকদিন আগে মামলা করে বলেছিলেন, দিল্লি কোর্ট বলল বিকাশ ভট্টাচার্যের মামলার উপরে দাঁড়িয়ে যে তুমি অগাস্ট মাস থেকে 100 দিনের কাজের টাকা আবার ছাড়তে হবে, দিল্লির সরকারকে বলল। এবং তারপরে তৃণমূল এখানে বলতে শুরু করলো যে না, ওইটা আমরা করেছি, আমরা করেছি। দেখেন, অগাস্ট, সেপ্টেম্বর, এখন অক্টোবর শেষ হতে চলল, 100 দিনের টাকা আসেনি। বিজেপি বলছে তারা বড় লোকের পার্টি, তারা আদানি আম্বানির হাতে গোটা দেশ বেচে দিতে পারলে সবচেয়ে খুশি হয়। মিড ডে মিল, 100 দিন, আবাস যোজনা, গ্যাসের টাকা, এইসবের পিছনে তারা পয়সা খরচ না করতে পারলে বাঁচে। বিজেপি অজুহাতটা পেয়ে গেছে, বলছে ওই দেখো তৃণমূল চুরি করেছে। আর তৃণমূল রাস্তায় ঝিঙ্কুনাকুড় করে চলবে, কিন্তু তোর চুরি করিসনি বাবা, একটা হোয়াইট পেপারে বলে দে যে আমি চুরি করিনি, এই তুমি টাকা দিয়েছিলে, এই আমার টাকা গেছে, এই টাকা খরচা হয়েছে, এই বাকি আছে, সোজা কথা বলে দে। তৃণমূল শ্বেতপত্র দেখাতে পারছেন না কেন? কারণ এটাও সত্যি যে তৃণমূল চুরিটা করেছে। এবার তৃণমূল চুরি করেছে, দানেশ শেখ লেনে দাঁড়িয়ে, আমি কোথাকার কোন হরিদাস পাল সৃজন, আমি মাইকে দাঁড়িয়ে বলছি, আমি জানি আর নরেন্দ্র মোদী জানে না। তৃণমূল চুরি করেছে, তৃণমূল চুরি করে এই একটা পলিটিক্যাল পার্টি, কেউ ক্ষমতায় থাকলে, কোনো দল ক্ষমতায় থাকলে তার আশেপাশে 4টে বাজে লোক জুটে যায়, অতীতেও হয়েছে, রাজনীতিতে বিরল কিছু না। কিন্তু চোর, ডাকাত, খুনি, তোলাবাজ, ধর্ষক, লম্পট, ধান্দাবাজ, চিটিংবাজ সবাই মিলে একটা পলিটিক্যাল পার্টি বানিয়ে নিয়েছে। তৃণমূল কংগ্রেস ভারতের মাটিতে একটি একলতা উদাহরণ, একমাত্র। এই জহর সরকার বা এই অরুণাভ ঘোষের মতো 2-3টে ভদ্রলোক যায় মাঝে মাঝে, বেশি দিন থাকতে পারে না, টিকতে পারে না। তো তৃণমূলের এই যে বিপুল চুরি ডাকাতি, পাড়া থেকে শুরু করে, এলাকা থেকে শুরু করে, সর্বত্র, এ লোকে জানে না। বিজেপিতে দিল্লিতে যারা বসে আছে তারা জানে না, অমিত শাহ, নরেন্দ্র মোদীরা জানে না। তুমি সিবিআই, ইডি দিয়ে তুমি বিভিন্ন রাজ্যে, তুমি কেজরিওয়ালকে তুলে নিতে পারছো, তুমি বিভিন্ন রাজ্যে গিয়ে বিরোধী নেতাদের অ্যারেস্ট করিয়ে দিতে পারছো, মুখ্যমন্ত্রীদের অ্যারেস্ট করাতে পারছো। আর তোমার এখানে এসে কি হয়, ইডি সিবিআই এর কি হয়? কালীঘাটের কাকু অব্দি পৌঁছাতে পারে, কালীঘাটের ভাইপো অব্দি পৌঁছায় না কেন? সবাই বুঝে কেন। আমরা যখন আগেই সব বলতাম সেটিং টেটিং, মাঝখানে একটা কথা শব্দ বেরোলো বিজে মূল, তখন আবার আমাদের বড়রা বকা দিল, বললো না দেখো বিজেপিটা খুব খারাপ, বিজেপি দেশ চালাচ্ছে, ওইভাবে এক করে দিও না, ওরা অনেক বড় বিপদ, আমি সে কথায় আসবো পরে। আমরা আচ্ছা ঠিক আছে, আমরা ওইসব বিজেমুল টিজেমুল বলবো না, কিন্তু মালটা তো একই।
সোজা কথা সোজাভাবে বলা, তৃণমূল কংগ্রেসের এই চুরি ডাকাতি দুর্নীতি লুটতরাজ এই অপশাসন অনেক আগে শেষ হয়ে যেত যদি দিল্লির বিজেপি তৃণমূলকে পশ্চিমবঙ্গের ক্ষমতা থেকে সরাতে চাইতো, চোরগুলোকে গ্রেপ্তার করতে চাইতো। বিজেপি চায় না, তাই তৃণমূল এখানে টিকে আছে। বিজেপি চায় মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিরা এবং তাদের দলবলরা এইভাবে পশ্চিমবঙ্গে চালিয়ে যান, সেই কারণে তৃণমূল এখানে টিকে আছে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আরজি করে কি হলো? লক্ষ লক্ষ মানুষ নামলো। আমি পুরনো প্রবীণ মানুষদের জিজ্ঞাসা করছিলাম, স্বাধীনতার দিন মানে 1947 সালের 15ই আগস্ট, তখন একদম ছোট ছিলেন, মনে আছে সেই দিনটা? সেই দিনটা দেখেছেন? এরকম মানুষকে জিজ্ঞাসা করেছি, তিনিও বলেছেন যে আমি আমার জীবনে ওই খুব বেশি এই রাত দখলের দিন যেরকম দেখেছিলাম, এত লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামা আমি খুব বেশি দেখিনি আমার জীবনে। তো এত লাখ লাখ মানুষ নামার পরে হোয়াট ইজ আলটিমেট রেজাল্ট? কি হলো? আরএসএস এর প্রধান তিনি এখানে এলেন, এসে বললেন রাজ্য সরকার যা করবে আমরা তার সাথে থাকবো। একটা বিজেপির লোক এখানে এসে বলুক আমি মিথ্যা কথা বলছি? বিজেপি গেছিল, বিজেপির নেতারা গেছিল জুনিয়র ডাক্তারদের আন্দোলনে ফটো তুলতে। জুনিয়র ডাক্তাররা ফুটিয়ে দিয়েছে, বলেছে তোমরা উত্তরপ্রদেশে, রাজস্থানে, অন্য রাজ্যে তোমরা মহিলাদের যেভাবে ধর্ষণ করো, দিল্লিতে মহিলা কুস্তিগীরদের ওপর তোমরা যা অত্যাচার করেছো, তোমাদের এমপি, বিজেপির এমপি যা অত্যাচার করেছে, তোমার এখানে এসে ফটো তোলার জন্য কুমিরের কান্না কাটতে হবে না। আমরা তিলোত্তমার জন্য, অভয়ের জন্য লড়াই আমরা লড়ে নেব। যখন মহিলারা এসেছিলেন রাত দখল করতে, বিজেপি আরএসএস নারী বিদ্বেষী, তারা চায় মেয়েরা বাচ্চা পয়দা করার যন্ত্র হিসেবে থাকুক, মেয়েরা খালি রান্না করুক ঘরের ভিতরে। আরএসএস বিজেপি চায় না মহিলারা ঘর থেকে বেরিয়ে বাইরে সমাজে আসুন, পুরুষদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করুন, আদর্শগতভাবে চায় না। সেই আরএসএস বিজেপি দেখলো যে, তারা বললো যে এই একটা পাওয়া গেছে আরজি করের ঘটনা, এটাকে ব্যবহার করে আমরা আমাদের একটু যদি বাজার করে নিতে পারি তাহলে ভালো। রাত দখল অন্যান্য এই সব আন্দোলনে তারা এলো, আরজি করে প্রত্যেক জায়গায় তারা মানুষের কাছে প্রত্যাখ্যাত হলো। সাধারণ মানুষ বললেন যে না, আমরা তোমাদের চাই না। তখন বিজেপির মনে হলো যে তাহলে তো এখান থেকে আমার আর ক্ষীর খাওয়ার কিছু নেই। ওরে বাবা, তার চেয়ে যদি আবার অন্য কেউ, ওই দেখো বামপন্থীরা ঢুকছে, এসএফআই ডিওয়াইএফআই এর ছেলে মেয়েগুলো ঢুকছে আন্দোলনে, তারা যখন গিয়ে মানুষের সাথে ঝান্ডা ছেড়ে নিজেদের মতো করে পাশে দাঁড়াচ্ছে, কেউ তো তাদেরকে তাড়িয়ে দিচ্ছে না। বিজেপি তখন ভূত দেখতে শুরু করলো, তখন সোজা দিল্লিতে ফোন করলো, বললো স্যার বিপদ হয়ে যাচ্ছে, বাঁচান, এই কেস এগোতে দেবেন না। তারপরে মোহন ভাগবত এই রাজ্যে এলো, আরএসএস এর প্রধান, এসে বলে গেল রাজ্য সরকার যা করবে, মমতা ব্যানার্জি সরকার যা করবে আমরা তার সাথে থাকবো। তারপরে অভয়ার মা বাবা, তিলোত্তমার মা বাবা, এখন শুভেন্দু অধিকারী চেষ্টা করছে তাদের নিয়ে হাঁটানোর। জবাব দিতে পারবে শুভেন্দু অধিকারী? অন্তত 5 বার তিলোত্তমার মা বাবা, ভারতের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার সাথে দেখা করতে চেয়েছেন। কলকাতা শহরে অমিত শাহ এসেছে, দেখা করতে চেয়েছে, অমিত শাহ সময় দেয়নি কেন তিলোত্তমার মা বাবাকে? জবাব দিতে পারবে? জবাব দিতে পারবে? সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি বললেন যে আমি আমার 30 বছরের বিচারকের জীবনে কোনোদিন পুলিশের এইরকম ভয়ানক ভূমিকা দেখিনি। এই যে গুন্ডারা গিয়ে ভাঙচুর করে এলো আরজি কর হাসপাতাল, পুলিশ তাদেরকে খোলা, পুলিশ পারলে তাদের জন্য গেট খুলে দিল, বললো তোরা ভাঙচুর কর, তোরা প্রমাণ লোপাট কর। বিচারক এই সিবিআই টালা থানার ওসিকে অ্যারেস্ট করেছিল তো, এই সিবিআই সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করলো তো, আরো 5টা লোককে, আমাদের মীনাক্ষীদিকে ডেকেছিল তো সিবিআই, অ্যারেস্ট করতে পারেনি তো, করেনি তো। সন্দীপ ঘোষকে তো অ্যারেস্ট করলো। আরজি করের প্রিন্সিপাল ছিল যে এই সমস্ত কিছুর মাস্টার মাইন্ড, যে লোকটা তৃণমূলের চিকিৎসক, টালা থানার ওসিকে অ্যারেস্ট করলো অপরাধীদের বাঁচাচ্ছে এই বলে। তারপর কি এমন হলো যে সেই সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারলো না, এই লোকগুলোর জামিনের ব্যবস্থা হয়ে যাচ্ছে? কি এমন হলো 3 বছর জেলে থাকার পর শাস্তি না পেয়ে এখন পার্থ চ্যাটার্জি জেল থেকে বেরিয়ে আসবে? কি এমন হলো 2 বছর জেলে থাকার পর শাস্তি না পেয়ে অনুব্রত মণ্ডল জেল থেকে বেরিয়ে এলো, জ্যোতিপ্রিয় মল্লিক জেল থেকে বেরিয়ে এলো, অর্পিতা, কুন্তল, শান্তনু সব চাকরি চোর সব জেল থেকে বেরিয়ে আসছে। 26,000 চাকরি চলে গেল। আসলে 22 লক্ষ চাকরি প্রার্থী, তারা গিয়ে বিকাশ ভট্টাচার্যকে বলেছিল দুর্নীতি হয়েছে, গন্ডগোল হয়েছে নিয়োগে,
আপনি দেখুন কি এমন হলো, হাতের সামনে চুরির, ওএমআর শিট, চিটিংবাজির সমস্ত প্রমাণ থাকা সত্ত্বেও তৃণমূলের নেতারা ধরা পড়ল না দিনের পর দিন। কিন্তু আজকের কথা না, সেই কবে বিজেপির নেতা পশ্চিমবঙ্গে এসে বলে গেছিল মনে আছে, ভাগ মুকুল ভাগ। মুকুল তখন কাঁচা ছিল, সবুজ ছিল, পরে পেকে কমলা হয়ে গেল, বিজেপি হয়ে গেল। ভাগ মুকুল ভাগ, ভাগ মমতা ভাগ বলেছিল মনে আছে বিজেপির নেতা পশ্চিমবঙ্গে এসে আজ থেকে 10 বছর আগে। সিদ্ধার্থনাথ সিং, লোকে ভেবেছিল এই দেখো বিজেপি দিল্লিতে ক্ষমতা আছে, হেভি টাইট দেবে, তৃণমূলকে এরাই পারবে। তারপর বোঝা গেল যে মুকুলের যে যাওয়ার কথা ছিল জেলে, মুকুল চলে গেল বিজেপিতে। তখন বোঝা গেল যে ভাগ মুকুল ভাগ মানে মুকুল ভেগে যা না, ভাগ মুকুল ভাগ মানে মুকুল সারদা নারদা রোজ ভ্যালিতে যা খেয়েছিস একা একা খাস না, আমাদের বিজেপিকেও দিয়ে থুয়ে খা, দিয়ে থুয়ে খা।